আমাদের আর ভালো থাকা, দুশ্চিন্তায় নেওয়া খাওয়াও ঠিকমতো হয়নি। তুমি সত্যিই ভালো আছো তো বলো? হ্যাঁ আন্টি। আমি ভিডিও কল দিচ্ছি। তিনি কল কেটে ভিডিও কল দিলেন। স্নিগ্ধ অর্ষাকে দেখে এতক্ষণে বাদে মনে হলো তার বুকের উপর থেকে ভারী পাথরটা নেমে গেছে। তিনি নীরব থেকে কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল। অস্বস্তি ফিল হলেও অর্ষা চুপ করে রইল। মুগ্ধ কণ্ঠে আমেনা বেগম বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটা কি ভীষণ সুন্দর। অর্ষা বেশ লজ্জা পেল। সরাসরি প্রশংসা যেন মানুষকে লজ্জায় ফেলতে সক্ষম। সেই সময় দরজায় টোকা পড়ে। অর্ষা ফোন হাতে নিয়েই দরজা খুলে দেয়। আহনাফ এসেছে। ফোনের ওপাশ থেকে আমিনা বেগম জিজ্ঞেস করলেন। কে এসেছে? অর্ষা আবারও আগের জায়গায় এসে বসে বলল, আপনার ছেলে দেব? না, ওর সাথে পরে কথা বলতে পারবো, আগে তোমার সাথে বলি। সকালে খেয়েছো তুমি? না, একটু আগেই ঘুম থেকে উঠলাম। কত বাজে, খেয়াল করেছো? এখনো খাওনি কেন? খাওয়া দাওয়ার কিন্তু ফাঁকিবাজি চলবে না, একদম বলে দিলাম। আচ্ছা। তোমার জ্বর কমেছে? হ্যাঁ, আঙ্কেল কোথায়? সে আজ অফিসে গেল, জরুরি মিটিং আছে। তোমার সাথে কথা বলবে বলে কাল অনেক রাত অবধি জেগেছিল। এই কথা শুনে অনুশোচনায় দগ্ধ হয় অর্ষা। বিমর্ষ স্বরে বলে, সরি আন্টি, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দূর পাগলি, সে অফিস থেকে এলে আমি ফোন দেব তোমায়। আচ্ছা, আপনি খেয়েছেন সকালে? হ্যাঁ মা, রেনু আপা কেমন আছে? ভালো আছে। বলবে? হ্যাঁ। আমিনা বেগম রেনুকে ডেকে দিলেন। রেনু ভীষণই খুশি হয়েছে অর্ষা তার সাথে কথা বলতে চেয়েছে বলে। সে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, আপা ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ, তোই আপনার কথা অনেক মনে পড়ে। বাড়িটা আবার খালি হইয়া গেছে। আমি আপনাদের সবাইকে অনেক মিস করি রেনু আপা। অর্ষা কথা বলতে বলতেই খেয়াল করছে আহনাফ তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন পারফিউম স্প্রে করছিল শরীরে, তখন অর্ষার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। না, আহনাফের সৌন্দর্য নয়, বরং সে পারফিউমের ঘ্রাণে মুগ্ধ। মাতাল করায় ঘ্রাণ। সে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। হঠাৎ করেই তার পূর্বের বেশ কিছু কথা মনে পড়ে যায়, যেখানে আহনাফ তার সাথে খারাপ ব্যবহার করেছিল। অর্ষা মানে আহনাফ পরিস্থিতির শিকার বলেই এমন ব্যবহার করে ফেলেছিল, কিন্তু তবুও মন তো সেসব মানে না। সে তো একরাশ বিষণ্ণতা নিয়ে চুপটি করে বসে থাকে। এখানে আসার পর অবশ্য আর আহনাফ তার অনেক টেক কেয়ার করেছে। এতেই আহনাফের ওপর থেকে অর্ধেক অভিমান তার উবে গেছে। আহনাফ শার্টের হাতা ফোল্ড করতে করতে অর্ষাকে জিজ্ঞেস করলো, কাল রাতে খাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। অর্ষাকে হঠাৎ গম্ভীর ও চুপচাপ দেখে আহনাফ পুনরায় প্রশ্ন করে। কি হয়েছে? অর্ষা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। আহনাফ পাশের চেয়ারে বসে, ফোন চাপতে চাপতে বলে, কাল তো বেশ চঞ্চল ছেলে দেখলাম, আজ কি হলো? কিছু না। মন খারাপ? তেমন কিছু নয়। তোমরা মেয়েরা এক এক সময় এক এক রকম বর্ণ ধারণ করো, বোঝাই মুশকিল হয়ে পড়ে। বুঝলাম না। কিছু না, আমি অফিস যাচ্ছি। কিছুক্ষণ পর একজন মেয়েরে আসবে। সে আমার পুরাতন মেয়ের ছিল, এখন থেকে এখানেই থাকবে। কিছু প্রয়োজন হলে তাকে বলবে। তাকে ছাড়িয়েছিলেন কেন? অফিসের কাজে এক এক সময় এক এক জায়গায় থাকতে হতো, তাই প্রয়োজন হয়নি। এখন তোমার দেখাশোনা করার জন্য হলেও কাউকে দরকার। আমি তো অফিস বাদ দিয়ে সবসময় বাসায় থাকতে পারবো না। তোমার যাই দরকার হোক না কেন তাকে বলবে। আমি আজ তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা। আহনাফ চলে যাওয়ার সময় অর্ষা পিছু ডেকে বলে, আপনার বিড়ালটাকে বলবেন হুটহাট যেন আমার কাছে না আসে। আহনাফ ভ্রু কুচকে তাকায়, কয়েক সেকেন্ড চুপ করে বলে, কিছুক্ষণ পর হানি এসে নিয়ে যাবে। আমি অফিস থেকে ফেরার পর আবার নিয়ে আসবো। এই হানিটা আবার কি? জিজ্ঞেস করার পূর্বেই আহনাফ চলে যায়। সে উঠে গিয়ে দরজা লক করে আবার ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ, কিছু খাওয়াটা জরুরি। সে ডাইনিং টেবিলে দেখে আহনাফ নাস্তা বানিয়ে ঢেকে রেখে গেছে। বাটার লাগানো ব্রেড, ডিম পোস্ট, জুস আর দুধ। এছাড়া এমনিতে ফলমূল তো আরও আছেই। সে একটা ব্রেড আর জুস খেয়ে উঠে যাচ্ছিল, তখন কলিং বেল বাজে। সে ডোর গ্লাসে দেখতে পায় অতিরিক্ত ফর্সা করে মাঝ বয়সী এক মহিলা। তার সাথে রয়েছে 6-7 বছর বয়সী একটা ছেলে। অর্ষা দরজা খুলে দিতেই মহিলাটি তার পরিচয় দিল।
অর্থাৎ ইনি আনাফের বলে রাখা সেই মেয়েট। দরজা থেকে সরে দাঁড়ায় অর্ষা। মহিলাটি ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। ভদ্রতা সূচক অর্ষা ওদের জন্য 2টো গ্লাসে জুস নিয়ে আসে। মহিলাটি ভীষণ খুশি হয়, অর্ষার বেশ প্রশংসাও করে। অর্ষা বিনয়ের সাথে ওদের বলল, আপনারা নাস্তা করেছেন? ছেলেটি তুর্কিশ ভাষায় বলল, না, আমি ভীষণ ক্ষুধার্ত। এই ভাষা অর্ষার বোধগম্য হলো না। মহিলাটা তখন ইংলিশে ট্রান্সলেট করে বললেন, আমরা তুর্কিশ তো, তাই এই ভাষায় কথা বলি। তোমার সাথে ইংরেজিতেই বলবো, সমস্যা নেই। ওর খিদে পেয়েছে, এটাই বলছে। অর্ষা হেসে ওদেরকে খেতে নিয়ে গেল। কথা বলে জানতে পারলো মহিলাটির নাম লিলিয়া আর ছেলেটির নাম স্মিথ। হাজবেন্ডের সাথে থাকে না সে, ছেলে নিয়ে আলাদাই থাকে। ওদের সাথে গল্পের মধ্যিখানে আরও একবার দরজায় টোকা পড়ে। অর্ষা দরজা খুলে দেখতে পায় ফুটফুটে পুতুলের মতো একটা বাচ্চা মেয়ে। কালো একটা ফ্রক পরেছে, মনে হচ্ছিল যেন স্বর্গের পরী। বাচ্চাটি পরিচয় দিয়ে বলল, হাই, আমি হানি। আমি অর্ষা। আমি তোমার কথা জানি। তাই নাকি? কে বলেছে আমার কথা? আহানাফ ভাইয়া। ও আচ্ছা। ক্যাথিয়ান কোথায়? আমি ওকে নিতে এসেছি। অর্ষাও ভাবছে, সত্যিই তো, বিড়ালটাকে সে তো সকাল থেকে কোথাও দেখলো না, গেল কোথায়? সে শুকনো মুখে বলল, আমি তো জানি না। তুমি ভয় পাও বলে ক্যাথিকে পাশের রুমে আটকে রেখেছে। অর্ষা অবাক হয়, আবার একটু ভালো লাগছে ওর কথা আনা ভাবছে বলে। অন্যদিকে বেচারা ক্যাথির জন্য একটু মায়াও লাগছে। হানি দরজা খুলে ক্যাথিকে নিয়ে আসে। অর্ষা থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আহনাফ যেই রুমে গত 2বার থেকেছিল সেই রুমেই এখন থেকে লিলিয়া আর স্মিথ থাকবে। অর্ষার মনটা বিষণ্ণ হয়ে যায়। আহনাফের রুমে তো কোনো সোফাও নেই, তাহলে সে কোথায় ঘুমাবে? ফ্লোরে? লিলিয়া অর্ষাকে বলল, তোমার শরীর এখনো দুর্বল আছে, তুমি গিয়ে রেস্ট নাও। অর্ষা ঘরে ফিরে এলো। এবার বন্ধুদের সাথে কথা বলা প্রয়োজন। সে প্রথমে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড করে, তারপর মেসেজ লেখে, কেমন আছিস তোরা? বেয়াদব, এতদিন পর কথা হচ্ছে, কল না করে টেক্সট করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কল দে, দেখি তোরে। ইয়েস, আমিও দেখতে চাই। খেয়ে খেয়ে কি তুই মোটা হয়ে গেছিস নাকি? তোর খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নাই মুখে? লামিয়া বিরক্ত হলো। কথা বাড়াতে না দিয়ে ভিডিও কল দেয়। একে একে সবাই জয়েন হয়। অর্ষা ভেবেছিল আহিল হয়তো আসবে না। এখানেও সে অর্ষাকে ভুল প্রমাণিত করে, সেও জয়েন হয়। সবার উদ্দেশ্যে বলল, আমি অফিসে আছি, ফাইল দেখছি, তোরা কথা বল, আমি লাইনে আছি। আহিল কথা বলুক বা না বলুক, ওদের সাথে যে থাকবে এতেই সকলে খুশি। মিউট করে ফোনটা ডেস্কের উপর রাখে আহিল আর নিজের কাজে মনোনিবেশ করে। লামিয়া অর্ষাকে বলে, চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন বোকা রানী? জ্বর এসেছিল। এখন কেমন আছিস? ভালো। তোদের কি অবস্থা? আমরাও ভালো আছি। তুই কি রান্না করছিস নাকি? হ্যাঁ রে। ঠিকই আছে, আর কত বসে বসে খেতে চাস? কাজ করে খা। বেয়াদ্দপ, তুই চুপ কর। এই বাড়িতে কাজের লোক আছে, বুঝেছিস? কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি রান্না করি। ওরে বাপরে, কোনো জন্মে তো আমার ঘরে রান্না করে খাওয়ালি না। রেশমিও সাপোর্ট দিল দিদারকে, বলল, হ্যাঁ তাই তো। জুই আমতা আমতা করে বলল, সমস্যা কি? খাওয়াবো না একদিন। এখন তোরা চুপ করতো, অর্ষার সাথে কথা বলতে দে। তুই চুপ কর, অর্ষার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এই বালগুলা ভিডিও কলে আয়সাও পারলে মারামারি করে, অসভ্যগুলা। আমারে সুযোগও দিতেছে না। বিরক্ত হয়ে বলল লামিয়া। ওর কথা অবশ্য কেউ আমলে নিল না। আশিক বলল, অর্ষা শোন, শুনছি, বল। তুই যখন সুইজারল্যান্ড থেকে আসবি তখন আমার জন্য একটা কম্বল নিয়ে আসিস। সবাই ওর কথা শুনে হাসতে শুরু করে। আশিক ধমক দিয়ে বলে, আশ্চর্য, তোরা হাসছিস কেন? ক্যাবিনেটের ওপর পা ঝুলিয়ে বসে হাসতে হাসতে বলে, এত কিছু থাকতে শেষমেশ কম্বল আনতে বললি? জুই, চুপচাপ রান্না কর তুই, নয়তো জোর করে দিমু খাইয়া কাঁচা রুই মাছ। ইয়াক, আঙ্কেলের বাচ্চা, খাচ্চর পিসাচ। আশিক যেন শুনেও শুনল না, এমনভাবে সকলের উদ্দেশ্যে বলল, দাঁতগুলো বের না করে না হেসে আমার কথা শোন সবাই। সামনে তো শীত আসতেছে, আমার তো আর বউ নাই,
সো শীতের কম্বলই আমার একমাত্র মিসকিনদের সম্বল। ক্লিয়ার? সবার সাথে কথা বলেও অর্ষার হাতে ছিল অফুরন্ত সময়। কি করে সময় কাটাবে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। তাই ঘর থেকে বের হয়। লিলিয়া রান্নাঘরে ছিল। অর্ষাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কিছু খাবে? না। সে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। সোফার পায়ের উপর পা রেখে স্মিথ আধশো অবস্থায় বসেছিল। ওর হাতে একটা গল্পের বই। খুব মনোযোগ দিয়ে সে বইটি পড়ছিল বলে মনে হচ্ছে অর্ষার। সে স্মিথের দৃষ্টি আকর্ষণ করতে গলা পরিষ্কার করে কাশি দিল। স্মিথ চোখ তুলে তাকায়। অর্ষাকে দেখে সোজা হয়ে বসে। অর্ষা ওর সাথে ভাব জমানোর চেষ্টা করে। ওর পাশে বসে জিজ্ঞেস করে, তুমি কি পড়াশোনা করো? ক্লাস 1-এ। ও, বাইরে যাবে? আমি তো এখানকার কিছুই চিনি না। দূরে যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। স্যার কে? আহনাফ স্যার। স্মিথ আহনাফ বলল ঠিকই, তবে নামটা শোনা গেল আনাফ, অর্থাৎ উচ্চারণের সময় হ উফ ছিল। অর্ষা ঠোঁট উল্টে বলল, ওকে, ছাদে তো যাওয়া যাবে। হ্যাঁ। স্মিথ অর্ষাকে সাথে করে বাইরে নিয়ে গেল। বাড়ির পেছনের দিকটায় ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, লোহার তৈরি পাকানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় আনন্দ অনুভব করছিল অর্ষা। তার তো বেশ ভালোই লাগছিল। ছাদে উঠতেই দমকা বাতাসে জামা কাপড় চুল ওড়া শুরু করে। বাতাসের তোড়ে তো নিজেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝলমলে রোদের আলোয় সুইজারল্যান্ডের প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। দূর দূরান্তের যেদিকে দৃষ্টি যায় সেদিকেই বিশাল আকৃতির সবুজ মহিরুহে ঘেরা। আকস্মাৎ বাতাসে তার ওড়নাটি উড়ে নিচে পড়ে যায়। তড়িঘড়ি করে সে এবং স্মিথ রেলিংয়ের কাছে যায়। ঝুঁকে নিচে তাকিয়ে দেখে আনাফ মাথা উঁচু করে ছাদের দিকে তাকিয়ে রয়েছে। তার ওড়নাটি পড়ে আছে তার পায়ের সামনে। আনাফ কটমট করে তাকিয়ে বলে, দুপুরবেলা ছাদে কি, তাও আবার রোদের মধ্যে? নিচে নামো জলদি। অর্ষা স্মিথকে নিয়ে দ্রুত নিচে নেমে আসে। আনাফ তৎক্ষণাৎ ওড়নাটি তুলে হাতে নিয়েছে। অর্ষা আসতেই ওর হাতে দিয়ে বলল, ভেতরে যাও। অর্ষা বিনা বাক্যে স্মিথকে নিয়ে ভেতরে চলে যায়। মিনিট পাঁচেক পরে আনাফ ক্যাথিয়নের সাথে নিয়ে ফিরে এলো। ওকে দেখেই অর্ষা জানকারি পানকারি শুরু হয়ে যায়। সে খেয়াল করছে ক্যাথিয়নকে এড়িয়ে চলতে চাইলেও পারে না। বিচ্ছু বিড়ালটা ঠিক ওর পেছনে পেছনে ঘোরে। অসহ্যকর। এই যেমন এখন সে ঠিক অর্ষার মুখোমুখি বসে আছে সেন্টার টেবিলের উপর। অর্ষা বসে আছে সোফায়। উঠে যে রুমে যাবে সেটাও পারছে না। এর দুটো কারণ রয়েছে। প্রথমত, রুমে এখন আহনাফ রয়েছে। সেও যদি এখন রুমে যায় তাহলে আহনাফ ভাবতেই পারে অর্ষা তার পিছু পিছু ঘুরছে, কিন্তু এই ভাবনাটা তো আর সত্য হবে না। সে যদি যায় তবে এই পাজি বিড়ালটার জন্যই যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে ক্যাথিও নিজেই। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অর্ষা বসা থেকে ওঠা মাত্রই ক্যাথি ওর পিছু নেবে। এতে অর্ষার ভয় আরও বাড়বে। তাই সে একদম উপায় অন্তরহীন হয়ে অসহায়ের মতো ড্রয়িং রুমের সোফাতেই বসে রইল। অর্ষা প্রায় বিরক্ত হয়ে ফিসফিস করে ক্যাথিয়নকে বলে, ওভাবে তাকিয়ে আছো কেন? অসভ্য বেয়াদব বিল্লি। নেহাত ভয় পাই বলে তোমার অত্যাচার সহ্য করছি, না তো কান দুটো টেনে বুঝিয়ে দিতাম আমি কি। না, তাও পারতাম না, মারতে গেলেও মায়া লাগতো। ক্যাথি ম্যাও ম্যাও করে ওঠে। অর্ষা বলে, কিছু বললেই ম্যাও ম্যাও করে উঠবে না তো? এই দুইটা শব্দ ধারা তুমি সবসময় কি বোঝাতে চাও? শোনো, তোমার মালিক যেমন তুমিও তেমন। কথা নেই বার্তা নেই, শুধু গম্ভীর হয়ে তাকিয়ে থাকো। খবরদার বলছি, আমার পিছু নেবে না। কথাগুলো বলে সে সাহস সঞ্চার করে উঠে দাঁড়ায় রান্নাঘরে যাবে বলে। ক্যাথি বা কম কি, সেও অর্ষার পিছু নেয়। রান্নাঘরের ক্যাবিনেটের ওপর উঠে আগে গিয়েই বসে থাকে। অর্ষা খেয়াল না করে সেখানে হাত রাখতে গিয়ে ক্যাথির মাথায় চাপ পড়ে। ক্যাথির সাথে সাথে অর্ষার হাতে নখের আঁচড় বসায়। ব্যথায় ভয়ে চেঁচিয়ে ওঠে অর্ষা। লিলিয়া রান্নাঘরেই ছিল। সে এগিয়ে আসে অর্ষার কাছে। চিৎকার শুনে আহনাফ আর স্মিত রান্নাঘরে ছুটে আসে। নখের আঁচড়ে রক্ত বেরিয়ে গেছে। আহনাফ বিস্মিত হয়ে বলল, হাতে কি হয়েছে? বিড়াল খামচি দিয়েছে। আহনাফ তড়িঘড়ি করে অর্ষাকে বেসিংয়ে নিয়ে এলো। ট্যাপ ছেড়ে পানির নিচে ক্ষতস্থান রাখলো। আঁচড় দেওয়া স্থানটি জ্বলছে ভীষণ। অনেকক্ষণ এভাবে রেখে পানি শোষণকারী ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানে হালকা চাপ দিয়ে অল্প যেই রক্তটুকু ছিল সেগুলো মুছে ফেলে।
ক্যাথিও সেখানেই ছিল। অর্ষার ভীষণ রাগ হচ্ছিল বিড়ালটির উপর। আহনাফ জিজ্ঞেস করলো, এখনো কি জ্বলছে? অর্ষা মিয়ে যাওয়া গলায় বলল, তেমন না। কমে যাবে, না কমলে বলবে ডক্টরের কাছে নিয়ে যাবো। হুম। আহনাফ এবার অবাক করা একটা কাণ্ড করলো। ক্যাথরিনকে কোলে নিয়ে সে বাড়ির বাইরে রেখে এলো, অর্থাৎ বাড়ির দরজার সামনে রেখে দরজাটি লাগিয়ে দিল। অর্ষা অবাক হয়ে জানতে চাইল, ওকে বাইরে রাখলেন কেন? এইটা ওর শাস্তি। শাস্তি? প্রাণীদেরও কেউ শাস্তি দেয় নাকি? তাছাড়া ওকে যে শাস্তি দিচ্ছেন ও বুঝবে? বুঝবে। ওকে নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না, তুমি নিজের খেয়াল রাখো। আহনাফ রুমে চলে যাওয়ার পর অর্ষা অসহায়ভাবে লিলিয়ার দিকে তাকায়। লিলিয়ার এখানে কিছু করার নেই, তাই সেও একবার অসহায়ভাবে অর্ষার দিকে তাকিয়ে আবার কিচেনে চলে যায়। ড্রয়িং রুমে এখন শুধু স্মিত আর অর্ষা। স্মিত বলল, ক্যাথি খুব ভালো, ও কাউকে কামড় বা খামচি দেয় না। তোমাকে হয়তো ইচ্ছে করে দেয়নি। কি জানি। একটু থেমে ফের চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু এই বিড়ালটা কেন সবসময় আমার পিছু পিছু ঘুরে? স্মিত হাসে। অর্ষা খেয়াল করলো হাসলে বাচ্চাটিকে অসম্ভব সুন্দর লাগে। স্মিত হাসতে হাসতে বলল, তোমাকে মনে হয় ক্যাথির ভালো লাগে। কি জানি। ঠোঁট উল্টালো অর্ষা। অনেকক্ষণ সে স্মিতের সাথে ড্রয়িং রুমেই বসে থাকে। বিড়ালটি কি করছে দেখার জন্য দরজার পাশে থাকা জানালা দিয়ে বাইরে তাকায়। দেখতে পায় ক্যাথি দরজার সামনে চুপচাপ বসে আছে। এবার মায়া হলো অর্ষার। সে চুপি চুপি দরজা খুলে বাইরে যায়। ক্যাথির সামনে বসে বলে, আমায় খামচে দিয়ে কাজটা কি ঠিক করেছো বলো? দেখলে এখন শাস্তি হিসেবে বাইরে থাকতে হচ্ছে। ক্যাথি তাকিয়ে আছে অর্ষার দিকে। ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আবার খামচি দেওয়ার কথা ভাবলে বাড়ি ছাড়া হতে হবে, বুঝেছো? একটুখানি চুপ থেকে বলল, এমনিতেই তুমি অনেক কিউট আছো, দেখলে আদর করতে মন চায়, আবার ভয়ও লাগে। যাই হোক, এই মুহূর্তে তোমার জন্য আমার মায়া হচ্ছে, তাই তোমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি। যাও, ভেতরে যাও। ক্যাথি তখনও শুধু তাকিয়েই রইল। অর্ষা বলল, কি হয়েছে, যাও। ক্যাথি তাও নড়ল না। অর্ষা এবার হাত দিয়ে ইশারা করে বলল, হুশ, যাও, ভেতরে যাও, হুশ। ক্যাথির তবুও কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো অর্ষা। ধরে যে ভেতরে নিয়ে যাবে তাও তো ভয় পারবে না। তার চেয়েও বড় কথা, যদি আবারও খামচি দেয়। ওর চিন্তাভাবনায় পানি ঢেলে আহনাফ সেখানে উপস্থিত হয়। কর্কশ কণ্ঠে বলে, তুমি তুমি এখানে কি করছো? ভয়ে দাঁড়িয়ে যায় অর্ষা। তুতলিয়ে বলে, ও বিড়াল কিন্তু তুমি তো নাও। ও বোঝে না কিন্তু তুমি তো বোঝো, সুতরাং তুমিও এখন ওর সাথে বাইরে থাকো। মানে কেন? আমি কি করলাম? ও অন্যায় করেছে, তাই ওকে শাস্তি দিয়েছি। অপরাধীর প্রতি দরদ দেখানোর জন্য এখন তুমিও শাস্তি পাবে। এই বলে আহনাফ দরজার ভেতরে থেকে লাথি দিল। অর্ষা আটকাতে গিয়েও পারল না। অগত্যা সেও পা ভাঁজ করে ক্যাথির সামনে বসে পড়ে। মুখটা বিকৃতি করে ক্যাথিকে বলল, এর জন্যই কখনো কারো ভালো করতে নেই। ক্যাথি ততক্ষণে লেজ নাড়িয়ে বলল, মিয়াও মিয়াও। ওরে বাপরে, তুই তো কম ফাজিল নস, এখন ঠিকই ম্যাও করছিস। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? দ্রুত ইংলিশ বলা ব্যক্তিটির দিকে ঘাড় বাঁকা করে তাকালো অর্ষা। কালো জিন্স প্যান্টের সাথে আকাশি রঙের ঢিলেঢালা একটা টি শার্ট পরনে একটি ছেলে। তাকে চেনা চেনা লাগছে। পরক্ষণে মনে পড়ে এই ছেলেকেই তো সে এয়ারপোর্টে দেখেছিল। এখানে কি করছে? অর্ষাকে বিস্ময়ভূত হয়ে তাকিয়ে থাকতে দেখে হেলেনও অবাক হয়ে তাকিয়ে আছে। অজানা আশঙ্কায় আতঙ্কিত দেখাচ্ছে অর্ষাকে। সুইজারল্যান্ডে আসার পর এয়ারপোর্টের ঘটনাটি পুনরায় তার চোখের দৃশ্যপটে ভেসে ওঠে। মনে পড়ে যায় সুচিকার কথা। বিভীষিকাময় অতীতের রাতের কথা মনে পড়ে ভয়ে কাঁপতে থাকে সে। একটু একটু করে পেঁচাতে থাকে। দরজায় পিঠ থেকে গেলে সে জড়সড় হয়ে দাঁড়ায়। হেলেন বুঝতে পারছে না হঠাৎ করে অর্ষার মুখময় এমন পরিবর্তন হয়ে গেল কেন। সে চোখ দুটো ছোট ছোট করে জানতে চায় কি হয়েছে? অর্ষা ভয়ে কেন জানি আরও বেড়ে যায়। সে যে আহনাফকে ডাকবে সেটাও পারছে না। এই মুহূর্তে তার কথা বলার শক্তিও যেন লোপ পেয়েছে। দ্বিধাগ্রস্ত হয়ে হেলেন বলে, হেই, তুমি এমন করছো কেন?
সেই সময় ক্যাথি অর্ষার দিকে তাকিয়ে চিৎকার করে ম্যাও ম্যাও করছে। অর্ষার ভয় এতে আরও বেড়ে যায়। ক্যাথির চিৎকার শুনেই আহনাফ এসে দরজা খোলে। হঠাৎ দরজা খোলায় অর্ষা কিছু বুঝে ওঠার আগেই পড়ে যাবে, তখন আহনাফ দুহাতে ওকে ধরে ফেলে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে অর্ষা। ওর শরীরের কাঁপুনি টের পেয়ে আহনাফ জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? এই মেয়েটাকে জানতে চাই হেলেন। আহনাফ তখন হেলেনকে খেয়াল করেনি। প্রশ্নের বাণ তার দিকে আসায় সে হেলেনের দিকে তাকায়। অর্ষাকে সোজা করে দাঁড় করিয়ে হেলেনকে বলে, তুমি কখন এলে? মাত্রই। কিন্তু এই মেয়েটাকে আহনাফ দরজা থেকেই লিলিয়াকে ডেকে অর্ষাকে তার সাথে পাঠিয়ে দিল। হেলেনকে নিয়ে বসলো ড্রয়িং রুমে। হেলেন অস্থির হয়ে আবারও সেই একই প্রশ্ন করে। বলছো না কেন মেয়েটাকে? অর্ষা। অশা। অর্ষা মাই ওয়াইফ। আহনাফের কথা শুনে হেলেন যেন সাত আসমান থেকে ধপাস করে নিচে পড়ে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সিরিয়াসলি? ইয়েস। আমি তো তাকে দেখছি। এবার আহনাফও অবাক হলো। বিস্ময় প্রকাশ করে জানতে চাইল, মানে কিভাবে? সেদিন বার থেকে ফিরে ঋষিতাকে যে এয়ারপোর্ট থেকে আনতে গেলাম, এয়ারপোর্টেই তো দেখেছিলাম। আহনাফের এবার আফসোস হলো। তার কাছে যদি অর্ষার ছবি থাকতো এবং হেলেনকেও দেখাতো, তাহলে নিশ্চয়ই সেই রাতে অর্ষাকে অমন বিপদের মুখোমুখি হতে হতো না। অবশ্য তারই বা কী দোষ? সে কি আর জানতো নাকি যে অর্ষা তাকে না জানিয়ে সুইজারল্যান্ডে আসবে? কি হলো, চুপ করে আছো কেন? আহনাফকে নিশ্চুপ বসে থাকতে দেখে প্রশ্ন করলো হেলেন। আহনাফ বলল, না এমনি। কি খাবে বলো? এখন তো কিছু খাবো না, বাইরে যাব, চলো। এখন? হেলেন হাত ঘড়িতে সময় দেখে বলল, একটু পরে গেলেও হবে। বাই দ্য ওয়ে, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। তাহলে মেনে নিচ্ছ না কেন? তোমার মতো সুন্দরের পূজারি হলে হয়তো পারতাম। হেলেন হাসলো। লিলিয়া এসে আহনাফকে জানালো অর্ষার আবার জ্বর এসেছে। চিহ্নিত হয় আহনাফ। হেলেনের উদ্দেশ্যে বলল, কফি পাঠাচ্ছি, তুমি একটু বসো, আমি আসছি। শিওর। আহনাফ রুমে গিয়ে দেখলো অর্ষা কম্বল জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। শরীর কাঁপছে তার। আহনাফ ওর কপালে হাত রেখে বলল, কি হলো হঠাৎ? অর্ষা তখন জ্বরের ঘরে চোখ বন্ধ করে রেখেছে। আহনাফ জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছো? অর্ষা নিরুত্তর রইল। আহনাফ বুঝতে পারে এখন আর প্রশ্ন করে কোনো কাজ নেই, তাই সে অর্ষাকে জ্বরের ট্যাবলেট খেয়ে আবার শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে অর্ষা ঘুমানোর পর সে রুম থেকে বের হয়। হেলেন ফোন চাপছিল। আহনাফকে দেখে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে? আহনাফ মাথা নাড়িয়ে সায় দিয়ে পাশে বসলো। হেলেন মুচকি হেসে বলে, Your wife is so innocent and also he is really beautiful. ওয়েট, hang on a moment. Are you flirting? হেলেন তার সুন্দর হাসিটা হেসে বলল, No man, I am just telling truth. Then please stop it. Why? Are you feeling jealous? Never and ever. Please change the topic. হেলেন পুনরায় হাসলো। তার মন বলছে আহনাফ যত যাই বলুক না কেন, মনে মনে ঠিকই হিংসা হচ্ছে তার। লিলিয়া তখন এসে বলল, না, আমরা আজ বাইরে খাবো। বাইরে কেন? জানতে চাইলো আহনাফ। হেলেন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, এমনিতে তো বিশেষ কোনো কারণ নেই, আমার ইচ্ছে হয়েছে তাই। আহনাফ অনেকটা ইতস্ত করে বলল। আজ কোথাও না যাই? হেলেন দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে, কেন? অশাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না? এমন কিছু নয়। তাহলে আর কি সমস্যা, চলো। হেলেনের এমন একটা কথা বলার পর এখন আর না গিয়ে উপায় নেই। সে রুমে গিয়ে তৈরি হয়ে নিল। রুম থেকে বের হওয়ার সময় আর চোখে একবার ঘুমন্ত অর্ষাকে দেখেও নেয়। লিলিয়ার উদ্দেশ্যে বলে, শোনেন, একটু পর অর্ষাকে ঘুম থেকে তুলে খেতে দিবেন। দেবে দেবে, তুমি চলো তো এখন। আহনাফ যাওয়ার পথে কিছুটা নিচু স্বরে বলে গেল, আর হ্যাঁ, ক্যাথিয়ন যেন অর্ষার কাছে না যায়, খেয়াল রাখবেন। অর্ষার ঘুম ভাঙে 5:30টার দিকে। এর মাঝে লিলিয়া এসে বেশ কয়েকবার ডেকে গিয়েছিল। অর্ষা ওঠেনি। শরীর ঘেমে একাকার অবস্থা। জ্বর ছেড়েছে বোঝা যাচ্ছে। কিছুটা ক্লান্তিও বোধ করছিল, তাই অন্য কিছু না করে আগে গোসল করে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে স্মিথকে দেখতে পায়। স্মিথ বলে, মাম তোমাকে খেতে ডাকে। যাও, আসছি। ওকে।
স্মিত চলে যাওয়ার পর চুলগুলো ঝেড়ে নেয় অর্ষা, চিরুনি দিয়ে সুন্দর করে আশ্রিয়ে খেতে বসে। লিলিয়া কড়া একটা কফি বানিয়ে দিয়েছে। মগ হাতে নিয়ে অর্ষা জিজ্ঞেস করে, এটা কি? কফি, এমন কালো কুচকুচে কেন? ব্ল্যাক কফি, খাও, ভালো লাগবে। অর্ষা এক চুমুক দিয়ে সাথে সাথে মগ টেবিলের উপর রেখে দিল। বমি আসছে তার। মুখ তো তেতোয় মুখটা নষ্ট হয়ে গেছে। সে মুখটা বিকৃতি করে বলল, ইয়াক, ছি, এত বাজে কফি আমি জীবনেও খাইনি। এটার স্বাদ এমনই, তবে উপকারী। আমার এত উপকার করার দরকার নেই ভাই, আমাকে দুধ চিনি মেশানো কফি দিতে বলো। অর্ষাকে জোর করে লাভ নেই, বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ে লিলিয়া। অর্ষার কথা মতো কফি বানিয়ে টেবিলের উপর রাখে। কিচেনে যাওয়ার সময় অর্ষা পিছু ডেকে বলে, উনি কোথায়? কে? আহানা হ্যাঁ। হেলেনের সাথে বাইরে গেছে। হেলেনকে? ওর বন্ধু তখন যে এসেছিল না। তার বন্ধু? হ্যাঁ, কিন্তু তোমার হঠাৎ কি হয়েছিল? লিলিয়া চলে যাওয়ার পর সে কফিতে চুমুক দেয়। স্মিত তখনও গল্পের বই পড়ছিল। ক্যাথিউনকে কি এখনো বাইরেই রেখেছে? না, তোমার সাথেই ঘরে এনেছিল। কোথায় দেখছি না যে? নিচে তাকাও। অর্ষা নিচে তাকিয়ে এক লাফে পা দুটো চেয়ারের উপর তুলে ফেলে। ক্যাথি ওর পায়ের কাছে বসেছিল। এমন করায় ক্যাথি মাথা তুলে ওর দিকে তাকায়। স্মিত শব্দ করে হাসে। অর্ষার চোখ বন্ধ করে বলল, উফ আল্লাহ। তুমি ভয় পেও না, ও তো কিছুই করে না। হ্যাঁ, কিছু করবেন না। এই দেখো, হাতে এখন আঁচড়ের দাগ রয়েছে। তুমি ওকে একটু আদর করলে কি হয়? কি আদর? আরে ভাই, ধরতে গেলেই তো ভয় লাগে। তুমি তো অনেক ভীতু। অর্ষার মুখটা চুপসে যায়। মুখটা একটুখানি করে বলে, জানি। সারা বিকাল এদিক ওদিক ঘুরে সন্ধ্যায় বাড়ি এসেছে হেলেন আর আহনাফ। হেলেনের আগমন হওয়া মাত্র মেয়েরা ছুটে আসে কাছে। আহনাফ পাশ কাটিয়ে সাইডে চলে যায়। দূর থেকে দেখতে পায় মেয়েরা পারে না শুধু হেলেনকে খেয়ে ফেলে। সে একটা চেয়ারে বসে। এত হই হুল্লোড়ের মাঝেও হুট করে অর্ষার কথা মনে পড়ে যায়। জ্বরের মধ্যে মেয়েটাকে রেখে আসা কি ঠিক হলো? মন তো আর এভাবে আসতে সায় দিচ্ছে না মোটেও। তখন একটি মেয়ে বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে আহনাফের কাছে আসে। হাত বাড়িয়ে বলে, ডান্স করার পার্টনার হবে? সরি। ইটস ওকে। বলে মেয়েটা যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে যাচ্ছিল। তখন হেলেনের সাথে দেখা হয়। হেলেনের গলা জড়িয়ে ধরে বলে, হেই, কোথায় ছিলে তুমি? মিস করছিলাম। হেলেন গলা থেকে মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে বলল, মিস ইউ টু সুইট হার্ট। তুমি এখন একটু এনজয় করো, আমি একটু পর আসছি। ওকে। মেয়েদের ছাড়িয়ে আহনাফের কাছে আসে হেলেন। পাশের একটা চেয়ারে বসে বলে, তুমি এখানে কি করছো? দেখছি। কি? হেলেন শব্দ করে হেসে ফেলে। দুটো ওয়াইনের গ্লাস নিয়ে একটা আহনাফের দিকে এগিয়ে দেয়। আহনাফ গ্লাসটি সরিয়ে দিয়ে বলল, সরি, ড্রিঙ্ক করবো আজ। কেন? ও, অর্ষার জন্য বুঝি। হেলেন বারবার অর্ষার নামটা ভুল উচ্চারণ করছিল বলে আহনাফও মৃদু হাসে। বলে, বাড়িতে তো আর আমি এখন একা থাকি না। অর্ষা, লিডিয়া আন্টি আর স্মিতও আছে। বিষয়টা খারাপ দেখায়। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি অর্ষাকে ভালোবাসার চেষ্টা করছো? লাভ ইজ নট এনি পারপোজলেস সাবজেক্ট, ইটস প্রপারলি ম্যাটার অফ হার্ট। বুঝলাম। কাঁদনা ছিয়ে বলল হেলেন। যেই মেয়েটা একটু আগে আহনাফকে ডান্স করার জন্য বলছিল সেই মেয়েটা আবার এসেছে। বেশ নেশা যে করেছে সেটা বোঝা যাচ্ছে মেয়েটি হাঁটার ধরন দেখে। সে পুনরায় হেলেনের গলা জড়িয়ে ধরে বলল, এবার তো চলো। হেলেন ওকে ছাড়াতে গিয়ে হাতের ড্রিঙ্কসটা আহনাফের টি শার্টের উপর পড়ে। হেলেন তড়িঘড়ি করে বলে, ও সরি ম্যান। আহনাফ টি শার্ট ঝাড়তে ঝাড়তে বলল, ইটস ওকে। হেলেন এবার মেয়েটিকে বলল, এখন ডান্স করার মুড নেই বেবি, তুমি যাও। মেয়েটি কয়েকবার রিকোয়েস্ট করেও হেলেনকে রাজি করাতে পারল না, তাই বিরক্ত হয়েই চলে গেল। মেয়েটির যাওয়ার পথে একবার তাকিয়ে আহনাফ বলল, গেলে না কেন? শি ইজ আ ক্রেজি গার্ল অ্যান্ড শি ওয়ান্ট টু শেয়ার দ্য বেড উইথ মি। সো হোয়াট? আফটার অল শি ইজ ইয়োর গার্লফ্রেন্ড। হোয়াট এভার, ইউ নো, আই এম স্টিল ভার্জিন অ্যান্ড আই ওয়ান্ট টু লস্ট মাই ভার্জিন উইথ মাই ট্রু লাভ। গ্রেট। ভিডিও কলে কথা বলছিল অর্ষা, আশিক, দিদার, রেশমি আর জুই। লামি আর আহিল অনুপস্থিত।
অনলাইনে নেই ওরা। অর্ষার মনমরা হয়ে বলে, আমি তো খুবই অশান্তিতে আছি জানিস। কি হয়েছে আবার? ভাইয়া কিছু বলেছে? না, ওনার একটা বিড়াল আছে, ভীষণ জ্বালায়। চালাই মানে? মানে সারাক্ষণ আমার পেছন পেছন খুরখুর করে। বলিস কি, শেষমেশে বিলায় তোর পিছনে ঘুরে? বিড়ালটা কোথায়? ড্রয়িং রুমে, পিছুই ছাড়ছিল না, তাই ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছি। কবে যে তুই একটু চালাক আর সাহসী হবি